বোম্বের মাটি দুর্জয় ঘাটি, ঠিক আছে? তো একদম। বম্বেতে গিয়ে বম্বেকে হারানো। 5টা উইকেট নেওয়া এই বয়সে এসে ফাস্ট বোলিং করে। দেশপান্ডের বল খেলতেই পারছিল না, ব্যাটেই লাগছিল না। That's a good shot. Beautifully played down the ground. That's বুদ্ধা হোগা তেরা বাপ। আজ ছিল সানডে, আজ ডাবল হেডার। ফার্স্ট ম্যাচে আমরা ডুপ্লেসিস মিচেল স্টার্ককে দেখলাম। সেকেন্ড ম্যাচে মাহি মহেন্দ্র সিং ধোনি। আমরা আজকে একটা জিনিস আবার প্রমাণ হলো, সেটা হচ্ছে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো অ্যান্ড আজকে এইট ইজ অমিত, জাস্ট আ নাম্বার। একদম একদম, এচ ইজ জাস্ট আ নাম্বার। তো আজকে প্রথম ম্যাচ হায়দ্রাবাদ দিল্লির হোম ম্যাচ ছিল আজকে ভাইজ্যাগে। সেখানে আজকে হ্যাঁ, হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিং নিয়েছিল। তো একদম। পরপর আমরা 2 দিন দেখলাম যে হায়দ্রাবাদের টপ অর্ডার ফেল করলো। আজকে মিচেল স্টার্কের 5 উইকেট, প্রথম ম্যাচ। অমিত, কি বলবি? আমার মনে হলো যেন একটা পুরোনো ফ্ল্যাশব্যাক দেখলাম আগের বছরের ফাইনালে মিচেল স্টার্ক এগেনস্ট সানরাইজার্স যেরকম খেলে। সেরকম একটা সেই প্রথমেই মনে হয়েছিল হায়দ্রাবাদের এগেনস্টে খেলছে যখন একটা ট্রাভিস হেডের তো একটা নার্ভাসনেস থাকবে, সেটাই হলো। প্রথম ওভারে দুটো চার মারলেও পরে ওর কাছেই আউট হয়ে গেল। তো ওর একটা লেফটি নিয়ে সমস্যা আছে, স্পেশালি মিচেল স্টার্ক বল করলে ট্রাভিস হেডের একটু প্রবলেম হয়। ঈশান কিষানও আউট হয়ে গেল। তো এগেনস্ট দ্য লেফট আর্ম ব্যাটসম্যানের এগেনস্টে ওর ফর্মটা এখনো ভালো। মিচেল স্টার্ক সেই জন্য আজকে 5টা উইকেট নিল। তো কুডোস টু মিচেল স্টার্ক। ওরও বয়সটা কম হচ্ছে না, কিন্তু এখনো ও 5টা উইকেট নেওয়া এই বয়সে এসে ফাস্ট বোলিং করে এরকম একটা ফরম্যাটে স্পেশালি সেখানে মারাত্মক। টপ অর্ডার খুবই বাজে ফেল করছে ওদের। মানে আশা যেরকম আগে নীতিশ কুমার রেড্ডি খুব ন্যাশনাল একটা শট মেরে আউট হয়ে গেল। বাট ইন্টারেস্টিং পয়েন্ট ওয়াজ অনিকেত ভার্মা যেভাবে ইনিংসটা বিল্ড করলো, মারাত্মক বাইরি, মারাত্মক অসাধারণ খেলেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তবে একটা জিনিস আমার কেন জানি না মনে হচ্ছে যে বাকি আইপিএল এ যে কটা টিম আছে প্রত্যেকে আইপিএল ট্রফি জেতার জন্য খেলছে, আর সানরাইজার্স হায়দ্রাবাদ যেন 300 করার জন্য খেলছে। মানে হ্যাঁ, একদম। ব্যাট করতে নামছে, পিচ দেখার প্রয়োজন নেই, বোলার দেখার প্রয়োজন নেই, কোনো কিছু ব্যাপার নেই। এবং প্রথমে যেটা অভিষেক শর্মা একটা আনফরচুনেট রান আউট হয়ে গেল, তারপরে ঈশান কিষান আউট হয়ে গেল, ঠিক আছে মানলাম তাকে প্ল্যান করে আউট করেছে, কিন্তু সেখানে এসে নীতিশ কুমার রেড্ডির ওই শটটা মানে ওই সিচুয়েশনে একদমই মানা যায় না। সৈকত, কি বলবি? হ্যাঁ, যেমন তুই নিজে বললি যে এখানে বাইরের অনেক ইনফ্লুয়েন্স পড়ছে আই থিঙ্ক এসআরএইচ এর উপরে, যে বাইরে সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ বিল্ড হয়েছে যে সানরাইজার্স ফার্স্ট টিম হবে যারা 300 যে হম, হম, হম। ব্যারিয়ারটা ক্রস করবে। আই থিঙ্ক ওটা মাঠের বাইরের একটা যে নয়েজ, সেটা মেবি টিমের মধ্যেও একটা রোল প্লে করছে। টিম মানে তুই যেমন ওয়ার্ডস গুলো ইউজ করলি যে পিচ দেখছে না, বোলিং অ্যাটাক দেখছে না, এই এই জিনিসটা আমরা লাস্ট দুটো ম্যাচেই দেখছি। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট দুটো ম্যাচ মেবি ওদের হয়তো হোম গ্রাউন্ডে খেলা হয়েছিল, ওদের চেনা কন্ডিশনস। বাট আজকে অন্য একটা জায়গায় গিয়ে খেলা হচ্ছে ফার্স্ট ব্যাটিং করে। আই থিঙ্ক পিচ রিড করে দেন অল আউট অ্যাগ্রেসিভ, মানে এই জিনিসটা সানরাইজার্স আই থিঙ্ক একঘেয়ে একটা টেমপ্লেটের মধ্যে দিয়ে চলছে। এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে না, আর এটা ওরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ওদের জন্য ভালো। তবে একদম। একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমরা দেখেছি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে না অভিষেক শর্মা রান পেয়েছে, ট্র্যাভিস হেড শুরু করেছিল, কিন্তু ট্র্যাভিস হেড সুলভ ইনিংস আমরা দেখিনি। হম। আচ্ছা, তারপরে ঈশান কিষানের একটা আউট, তারপরে নীতিশ কুমার রেড্ডিও আজকে ফেল। কিন্তু সেখানে দাঁড়িয়ে তারপরেও মানে আমি অনিকেত ভার্মার কথায় আসবো। সানরাইজার্স হায়দ্রাবাদের উঠতি তারকা অনিকেত ভার্মা। আজ অনিকেত ভার্মা একটা অ্যাবসলিউটলি একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলল। সৈকত, কেমন একদম। লাগলো অনিকেত ভার্মার ইনিংস? আজকে অবভিয়াসলি যেহেতু তিনটে পরপর উইকেট পড়ে যায়, ক্লাসেনের ওপরে প্রমোটেড হয় নিকেত ভার্মা। মেবি ক্লাসেনকে কিছুটা হয়তো এক্সটেন্ডে প্রোটেক্ট করার জন্য, বা হয়তো অনিকেত ভার্মাকে একটা একটু ওপেন ভাবে খেলার চান্স দেওয়ার জন্য। বাট হোয়াট এভার, যে কোনো রিজনই হয়ে থাকুক, অনিকেত ভার্মা যা চান্সটা পেয়েছে 100% সেটাকে ইউটিলাইজ করেছে। 71 রানস, 71-74 এরকম একটা নক। 74। বিশাল ম্যাচিউর একটা ইনিংস, বিশাল ম্যাচিউর একটা ইনিংস।
শটসের রেঞ্জ খুব সুন্দর। কোন রকম দেখে বোঝা যাচ্ছে না যে হ্যাঁ খুব নিউ একটা প্লেয়ার, মানে ইট লুকস লাইক হি বিলংস ইন দিস লেভেল। মিচেল স্টার্কের মতো বোলারকে ধরে ধরে ছয় মারা, এটা কিন্তু মানে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে কিন্তু ইজি নয়। সেখানে একটা ব্যাটসম্যান রেয়ার ট্যালেন্ট। সেরকম সেরকম কোনো একটা এক্সপিরিয়েন্স নেই। সানরাইজার্স ইজ লাকি এরকম একটা ব্যাটসম্যান ওরা খুঁজে বার করেছে, একদম। আর তাদের জন্য ফায়ারও করছে। আমি তোর কাছে আসবো, সেটা হচ্ছে অনিকেত ভার্মা। যে ইনিংসটা আমরা দেখলাম, তার দুটো মেইন জিনিস, সেটা হচ্ছে এক, অনিকেত ভার্মার সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপে সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টালিটি এবং অ্যাপ্রোচ, সেটা স্যুট করছে এমন একটা ইয়াং ট্যালেন্টকে। একদম। এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে আজ অনিকেত ভার্মা যে রান পেয়েছে, এগেনস্টে কিন্তু কোনো লোকাল বোলার ছিল না, যথেষ্ট কম্প্যাক্ট হ্যাঁ, একটা বোলিং ইউনিট, একদম একদম। যেখানে এগেনস্টে অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে, মিচেল স্টার্ক আছে। তো একশো এক বড় বড় প্লেয়ারদের এগেনস্টে আজকে রান পেয়েছে। তো সেই অনিকেত ভার্মা, তোর রিয়াকশন কি? আমি তো মানে ইনিংসটা দেখে পুরো একদম স্পেল বাউন্ড। মানে ও যেভাবে বলগুলো হিট করছিল, ওয়াজ হিটিং ক্লিন। মানে এক একটা শট ওয়াজ লাইক দেখে মনে হচ্ছে এটা ছয় ছাড়া কিছু হতে পারে না। লাইক হি ওয়াজ হিটিং, মানে প্রথম যে বলটাই পাচ্ছে সেটা খুব ক্লিন হিট করছে। আর এমনকি যদি ওর আউটটাও দেখি, সেটাও অলমোস্ট ছয় ছিল, একটা মারাত্মক ক্যাচ নিল। ওরা একটা লম্বা একটা ছেলে দাঁড়িয়ে লাফ মেরে ক্যাচটা নিয়ে নিল, ওটাও ছয় ছিল। মানে হি ওয়াজ গোয়িং ফর 100, মানে ওরকম একটা ইনিংস খেলছিল, মানে অ্যাবসলিউট। আর সেটা অত ভালো ভালো বলারের এগেনস্টে, যেটা তুই বলছিস একদম ঠিক। মানে মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, সবাই নিজের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে। মানে এরম একটা টিমে বোলিং লাইন আপের এগেনস্টে এরম ভাবে আমার টিমের যখন চারটে পাঁচটা উইকেট পড়ে গেছে, তখনও সেই মেন্টালিটিটা আমি নিয়ে খেলছি। আর আমি এটাও আমি বুঝতে পারছি যে কতটা আমার টিম আমাকে ব্যাক করছে। না করলে যে আমি ইনিংসটা খেলতে পারবো, যে আমি যদি 6 নম্বরে নামছি বা 5 নম্বরে নামছি, তো আর আমি একটা ইয়াং, আমার তো একটা নিজের এমনি প্রেশার আছে, ফার্স্ট আইপিএল। আমাকে লোকে কিরম খেলবো না খেলবো এইসব ছেড়েও যখন একটা টিম তোমায় ব্যাক করছে যে তুমি যাও নিজের শর্টস খেলো, তার মানে এসআরএচ এর মেন্টালিটিটাই হচ্ছে যে আমরা 300 করবো। নয় ইস্পার নয় ওস্পার, মানে এই মেন্টালিটি নিয়ে ওরা খেলছে। আমার মনে হচ্ছে 2-3টে ম্যাচ ওদেরকে ফেল করতে আমরা দেখলাম, কিন্তু এই মেন্টালিটিটা কিন্তু যে ছটা পাঁচটা, আমরা তো প্রথমে 5টা বলছিলাম, আজকে থেকে সেটা 6টা হবে, টপ 6 হয়ে গেল, হেভি 6। তো এটা কিন্তু আরো ডেঞ্জার হয়ে গেল। মানে এটা যে কোনো দিন সব কটা টিমের কাছেই ভয় থাকবে যে এরা যেদিন খেলে দেবে, সেদিন আর কাউকে দেখতে হবে না। মানে আমরা আদৌ কি তাদের রেঞ্জটা ম্যাচ করতে পারবো, সে যতই বড় প্লেয়ার একদমই, হোক। একদমই। এবারে দিল্লি ক্যাপিটালস, আমি দিল্লির কথায় আসবো। দুটো ম্যাচে দুটো জয় পেয়েছে, এখন তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। দিল্লিকে কি আগের থেকে অনেক বেশি ব্যালেন্স লাগছে? টপ অর্ডার, দুটো ফরেনার ব্যাটসম্যান, সেখানেও একটা ইউথ এবং এক্সপিরিয়েন্সের একটা সংমিশ্রণ আছে, যেখানে ফ্রেজার ম্যাকগ্রাকের মতো আমরা একদম উঠতি তারকা অ্যাটাকিং ব্যাটসম্যান দেখতে পাচ্ছি, সাথে ডুপ্লেসিসের একটা এক্সপিরিয়েন্স, মাঝখানে রাহুল, ক্রিস্টিয়ান স্টাবসের মতো কোয়ালিটি ব্যাটার, এবং ফিনিশ করার জন্য বিপরাজ নিগম, আগের দিন আমরা আশুতোষ শর্মাকে দেখেছি, সঙ্গে অবশ্যই অক্ষর প্যাটেলের একটা অলরাউন্ড ক্যাপাবিলিটিস, সব মিলিয়ে দিল্লি কতটা ব্যালেন্স মনে হচ্ছে এবারে? অভিষেক পোড়েলও আছে। অভিষেক পোড়েলও আছে, হ্যাঁ। আজকে আমরা দেখলাম দিল্লিতে একটা চেঞ্জ এসেছিল, যে রাহুল আজকে খেলেছে দিল্লির হয়ে। আহ, এই টিমটা খুবই ভালো লাগছে, অলরেডি ভালো ছিল বেশ, এখনো কিন্তু একটা আরো বেটার হতে পারে। বোলিং অ্যাটাকে যদি নটরাজন ইন্ট্রোডিউস হয়, আই থিঙ্ক বোলিং অ্যাটাকটা আরো বেটার হয়ে যাবে। ব্যাটিং অর্ডার তো অলরেডি ক্লিক করছেই, ফায়ার করছে। আমরা যে ফ্রেজার মধ্যে এখনো সেভাবে মানে এক্সপ্লোর করতে দেখিনি, যেটা ওর একটা টেন্ডেন্সি আছে যে আগের বছর আমরা দেখেছিলাম যে 15 বলে, 16 বলে, 17 বলে 50 মারছে। মানে পাওয়ার প্লেতে ও যদি ব্যাট করে তার মানে ও 50 মারবেই, এরকম একটা জিনিস আমরা দেখছিলাম। সেখানে একটা পার্টনার আছে, ফাফ ডু প্লেসি, যে এত বছর ধরে আইপিএল খেলছে, ইন্টারন্যাশনাল এত এক্সপিরিয়েন্স, সেও ভালো রকম অ্যাঙ্কারিং রোলও প্লে করতে পারে, আবার অ্যাটাকিং ক্রিকেটও খেলতে পারে। নাম্বার 3-তে পোড়েল, আহ, আহ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব স্পিন ভালো রকম বল করছে। তো দিল্লি ইজ লুকিং আ ভেরি ব্যালেন্স টিম, ফিনিশিং ও খুবই ভালো। আশুতোষ শর্মাকে তো আজকে দরকারই পড়লো না, ক্রিস্টেন স্টাবস আর রাহুল মিলেই
ম্যাচটাকে মোটামুটি শেষ করে দিয়েছিল। কে এল রাহুলকে দেখে আজকে খুব ভালো লাগলো। ফার্স্ট একটা ম্যাচ এলএসজির পরে দিল্লিকে রিপ্রেজেন্ট করছে। লাস্ট ইয়ার প্রচন্ড গালাগালি খেতে হয়েছিল রিগার্ডিং স্ট্রাইক রেট। তো আজকে যেটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজের হয়ে ডেবিউ করে আমরা দেখলাম 5 বলে 15 রান। কাইন্ড অফ একটা বিশাল একটা স্টেটমেন্ট বলতে পারি আমরা, যে এসেই এরকম একটা এক্সপ্লোসিভ নক। হ্যাঁ, লাস্ট অব্দি থাকতে পারিনি, বাট nonetheless very big impact on the game. কেন হিউজ হবে না? 6 It আমরা মিনিট, is looking হ্যাঁ, it is looking very good. হিউজ 6 মিনিট। আর কেন হবে না? আমরা সবাই জানি যে কে এল রাহুল লেডি লাক নিয়ে খেলতে এসেছে। একদম। লেডি লাক হ্যাঁ, কে এল রাহুলের সাথে। ঠিক আর আছে, বল। এবার আমরা আসবো আজকের সেকেন্ড ম্যাচ, যেখানে রাজস্থান রয়্যালস এর ঘরের মাঠে খেলা ছিল। রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এর। রাজস্থান রয়্যালস এর আগে দুটো ম্যাচই হেরেছিল, আর চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ জিতেছিল, কিন্তু আরসিবির কাছে হেরে তারা আজকে রাজস্থানের এগেনস্টে খেলতে এসেছিল। যদিও আজকে খেলা ছিল গুয়াহাটিতে, যেখানে পার্সোপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আমরা এর আগের দিনও রাজস্থান কলকাতার এগেনস্টে খেলতে দেখেছি। তো আজকে চেন্নাইয়ের ম্যাচে আজ আমরা প্রথমে দেখলাম রাজস্থান ব্যাট করলো। তো হ্যাঁ, রাজস্থানের ব্যাটিং এ যেটা সব থেকে বড় একটা, মানে একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে অবশ্যই যশস্বী জয়সওয়াল আজকে হ্যাঁ, আবারও একবারের জন্য রান পায়নি, এক। আর দ্বিতীয় হচ্ছে নীতিশ রানা, আজকে অনেক দিন পর আমরা নীতিশ রানাকে একটা ওয়ান্ডারফুল লক খেলতে দেখলাম। তো অমিত, একদম। রাজস্থানের ব্যাটিং কেমন লাগলো? রাজস্থানের ব্যাটিং নিয়ে আমি এটাই বলার আছে যে ওদের যেরকম আমরা প্রথমে ভাবছিলাম ওদের ব্যাটিংটা যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসং একটা টপ ওপেনার ইন্ডিয়ান সাপোর্ট আছে, সেই জায়গায় আমি যেরকম আগেও বলেছি, ধর ওরা একটু মনে হচ্ছে যেন একে জস বাটলারকে মিস করছে। সেটা আজকেও দেখা গেল ওপেনিং এ, যখন জয়সওয়াল দীর্ঘদিন মানে লাস্ট সব ম্যাচটাই কোনো ম্যাচেই স্টার্ট দিচ্ছে হয়তো, কিন্তু সেটা কনভার্ট করতে পারছে না। আর সঞ্জু স্যামসাং আজকে ফেল করলো। তো সেখানেই দেখা যাচ্ছে যে ওদের পুরো ওপেনিংটাও ওদের একটা দুটো ভালো ইন্ডিয়ান কোয়ালিটি ব্যাটসম্যানের উপর আছে, কিন্তু তাদের ফর্মটা তাদেরকে ভোগাচ্ছে। রাজস্থান ওইখানেই ল্যাক করছে। আর তারপরে আজকে নীতিশ রানার ইনিংসটা যেটা বলার, যে অনেকদিন পরে আমরা সেই পুরোনো ছন্দে নীতিশ রানাকে দেখলাম। একটা সুপার বিল্ড ইনিংস না খেললে আজকে হয়তো ওই টিমটার যে স্কোরটা হলো বা যদি ওরা জিতলো, সেটাই হয়তো পসিবল হতো না। মানে ম্যাচটা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা ঘুরিয়ে দিল। নইলে যেভাবে ওরা উইকেটটা ফেলে দিয়েছিল, আমার মনে হয় খুবই চাপে পড়ে গেছিল রাজস্থান। কিন্তু সেই প্রেশারটা খুব সুন্দর এখনো দেখা গেল যে নীতিশ রানা হ্যাজ দ্যাট থিং, সেই জিনিসটা এখনো ওর আছে, যে ওই প্রেশারটা হ্যান্ডেল করে একটা বড় স্কোর করে দেখালো। সেটা ওদেরকে আজকে একটুখানি, দ্রাবিড়ের মুখে আজকে একটু হাসি ফুটেছে নীতিশ রানার ইনিংসটা দেখে। নইলে রোজই খুব একটা গম্ভীর মুখ নিয়ে বসছিল। নীতিশ রানার এবার ইনিংসটা যেটা স্পেশালিটি ছিল সেটা হচ্ছে শুধু 81 রান করেন, ভালো হ্যাঁ, স্ট্রাইক রেটে করেছে। হ্যাঁ, 10টা কোনো 4 সময় মেরেছে। সেই আর্লি উইকেট, কোনো সময় সেই আর্লি উইকেট পড়ার চাপটা হুম, রাজস্থানের ওপর সেভাবে হাবি হতে পারে নীতিশ রানার একদম। ইনিংসটার জন্য। আমি কিছুটা অ্যাড করতে চাই রাজস্থানের ব্যাটিং সম্পর্কে। আচ্ছা। আই থিঙ্ক সঞ্জু স্যামসন এখনো হয়তো চোট নিয়েই খেলছে। চোটের হুম, যে হুম। একটা রেশ, আই থিঙ্ক ওর পারফরমেন্সটাকে ইম্প্যাক্ট করছে। ফুললি ফ্রি হয়ে খেলতে পারছে না। তো আমরা সঞ্জু স্যামসনকে আরো একটা দুটো ম্যাচ দেখতে আমরা দেখাটা উচিত, যে এই ইনজুরির কোন রকম এফেক্ট পড়ছে কিনা। 3-4টে ম্যাচ পরেও যদি ফেল করতে থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ, এটা ইনজুরি পার্ট নয়, এটা পিওরলি জাস্ট আউট অফ ফর্ম হয়ে রয়েছে। নীতিশ রানার এই ইনিংসটা খুব দরকার ছিল, কারণ নীতিশ রানাকে ক্লিক করাটা খুব দরকার রাজস্থানের। এই যে ব্যাটিং লাইন আপ এত হুম, মানে ইনএক্সপিরিয়েন্স, মানে আমরা যদি দেখি যশস্বী জয়সওয়াল, স্যামসন, তারপরে কিন্তু এক্সপিরিয়েন্স নেই। রিয়ান পরাগ একটা সিজন ছাড়া কিন্তু কিছু নেই ব্যাটিং ওয়াইজ। আর ধ্রুব জুরেলও ওই কয়েকটা একটা দুটো ম্যাচে হয়তো খুব ভালো খেলেছে, বাট ইনএক্সপিরিয়েন্সড অ্যাকচুয়ালি। এক্সপিরিয়েন্স নেই সেভাবে। নীতিশ রানার খুব দরকার এই এই মানে বিশাল একটা স্তম্ভ হয়ে দাঁড়ানো এই ব্যাটিং অর্ডারে, যেটা আজকে করে দেখিয়েছে খুব ভালো স্ট্রাইক রেটে। বেশ একটা স্পিনিং ট্র্যাকে নিজের স্পিনের এগেনস্ট একটা এক্সপিরিয়েন্স দেখিয়েছে। বাট আমি আজকেও বুঝলাম না কেন শিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যান থাকতে হাসারাঙ্গাকে আবার উপরে পাঠানো হলো। হ্যাঁ, জানি না আমি এটা 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 আমি বারবার আর আর ম্যানেজমেন্টের কি, মানে তারা এই জিনিসগুলো ডিসিশন গুলো নিচ্ছে, আমি এখনো বুঝতে পারছি না কেন এই জিনিসটা নিয়ে ওরা পারসিস্ট করছে।
শিমরন হেটমায়ারকে রিটেন করা হয়েছে 11 crores দিয়ে। হি ইজ আ স্পেশালিস্ট ব্যাটসম্যান। হাসারাঙ্গা ইজ নট আ স্পেশালিস্ট ব্যাটসম্যান। আজকে যা ম্যাচ একদম। সিচুয়েশন ছিল, হেটমায়ার ইজিলি যদি আগে নামতো, মানে নিজের প্রপার পজিশনে নামতো, আই থিঙ্ক এই 182 যেটা রাজস্থান করেছে সেটাই হয়তো ফুলে ফেপে 200 এর দিকেও যেতে পারতো। এটা চেন্নাইয়ের ওপর অবশ্যই। আরো প্রেশার করে দিতে পারতো। তো আবার ম্যানেজমেন্ট ঠিক আছে, আজকে এই ম্যাচটা জিতে গেছে নো ডাউট। হুম। বাট আই থিঙ্ক যে এটা একটু ওদের খেয়াল রাখতে হবে, কারণ আবার ওদেরকে নেক্সট কোনো ম্যাচে এই জিনিসটা হন্ট করতে ফেস পারে। করতে হতেই পারে। একদমই। তবে কালকে আমি প্রি ম্যাচে আমরা আলোচনা করেছিলাম যে আজকে যে বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের যে পিচ, সেটা চেন্নাইয়ের যে খেলার ধরন সেটাকে স্যুট করে। কারণ হ্যাঁ, চেন্নাইয়ের হ্যাঁ। কাছে যেহেতু তিনটে স্পিনার আছে, অশ্বিন হুম। আছে, জাদেজা আছে এবং নূরের মতো একটা কোয়ালিটি স্পিনার আছে, সেখানে আজকে নূর ছাড়া বাকিদের কিন্তু সেই অর্থে খুব একটা এফেক্টিভ হতে দেখলাম না। অশ্বিন আজকে প্রচন্ড মার খেয়েছে। নীতিশ রানা খুব ভালো রকম বিট করছিল অশ্বিনকে। অনেক রকম আমরা দেখেছি যে একটা ওভারে তিনটে পরপর প্যাডেল সুইপ করে অশ্বিনকে খেলে, এক দুটো ছয় হয় আর একটা হ্যাঁ, বাউন্ডারি হয়। হ্যাঁ, তো আহ, এই জিনিসটা আজকে ভালো ট্যাকেল করেছে, খুব প্ল্যান খুব ভালো ছিল নীতিশ রানা। বাট বোলিং আমি বলবো যে তবুও বা হয়তো ঠিক এক পার হয়তো পারফর্ম করেছে। এই পিছে 170 180 একটা পার স্কোর মতো ছিল। বাট আমি আরো সারপ্রাইজ চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে। চেন্নাইয়ের একটা আমি অদ্ভুত ডিসিশন আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওরা ডেভন কনওয়ের মতো এত ভালো ব্যাটসম্যানকে কেন বাইরে রাখছে। আর আর একটা ব্যাপার হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড কেন ফার্স্ট ডাউন নামছে। ঋতুরাজ গাইকোয়াড হুম। চীনে এসেছিল অ্যাজ আ প্লেয়ার, যে ভালো করে ওপেন মানে সলিড একটা ওপেনার হিসেবে, যে ইনিংস কে দরকার পড়লে অ্যাঙ্কার করতে পারে আর যে দরকার পড়লে ফাস্ট খেলতেও পারে। সেখানে ঋতুরাজ গাইকোয়াড় নিজের পজিশন ছেড়ে রাহুল ত্রিপাঠীর মধ্যে একটা ব্যাটসম্যানকে ওপেনিং এ পাঠাচ্ছে, যে সত্যি বলতে ঠিক আছে, হ্যাঁ একটা গোল্ডেন পিরিয়ড ছিল যখন কেকেআর এর হয়ে খেলতো। ইভেন সানরাইজার্স এর হলেও একটা ফেস ছিল ভালো যেখানে ভালো ভালো কিছু খেলছিল। বাট পারফরমেন্স আছে, হ্যাঁ। বাট সত্যি বলতে রাহুল ত্রিপাঠী আই থিঙ্ক যে হি ইজ মানে নট ওর, দ্যাট ক্যাপাবিলিটি হি হ্যাভ। হ্যাঁ চেন্নাইয়ের মতো একটা টপ লেভেল টিমে ওপেনিং করার মতো প্লেয়ার আমি দেখি না রাহুল ত্রিপাঠীকে। আই থিঙ্ক এখানে একদম। ঠিক আছে রাচিন রবীন্দ্রকে খেলাচ্ছে, খেলা ওপেনিং, বাট আই থিঙ্ক ঋতুরাজ গাইকোয়াডকে আরো উপরে আসা উচিত। আজকে আমরা যেমন দেখছিলাম যে আহ, উম, রাচিন রবীন্দ্র আউট হয়ে যাওয়ার পরে রাহুল ত্রিপাঠী খুবই স্ট্রাগল করছিল। জফরা আর্চারের বল, তুষার দেশপান্ডের বল খেলতেই পারছিল না, ব্যাটেই লাগছিল না। আই হুম। থিঙ্ক ওপেনিং একটা ভালো এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান চাই। আগের দিনও আমরা যেটা একটা জিনিস ডিসকাস করেছিলাম যে চেন্নাইয়ের ব্যাটিং এ যদি স্কোর 160 হয়, 165 হয়, সেখানে চেন্নাই কমফোর্টেবল ফিল করছে। কিন্তু হ্যাঁ। স্কোর যদি তার বাইরে বেরিয়ে যায়, চেন্নাইয়ের ব্যাটিং কিন্তু সেই ইন্টেন্ট দেখাতে পারছে না। এবং ইন্টেন্ট দেখানোর চেষ্টা করলে, যেমন আজকে ঋতুরাজ গাইকোয়াড় কিছুটা চেষ্টা করলো, তবে তাকে সঙ্গত দেওয়ার মতো কাউকে আমি দেখলাম না, সত্যি কথা বলতে। শিবম দুবের ব্যাট থেকে কিন্তু অনেকদিন সেরকম কোনো পারফরমেন্স নেই। সৈকত, শিবম দুবেকে নিয়ে কি মনে হচ্ছে? শিবম দুবের আই থিঙ্ক এটা টেম্পোরারি একটা স্লাম্প চলছে। আহ ঠিকভাবে বল কানেক্ট হচ্ছে না, বা বেশি যেন ওভার অ্যাটাক করতে গিয়ে আই থিঙ্ক ওর টাইম স্পেন্ড করা উচিত পিচের মধ্যে। খুব একটা বেশি ক্রিকেটের মধ্যে ছিল না রিসেন্টলি। তো আই থিঙ্ক টাইম স্পেন্ড যতটা করতে পারবে তত ভালো হবে শিবম দুবের আর জন্য। শিবম দুবে তো স্পিনটা বেটার খেলে, তার জন্যই আজকে কিন্তু শিবম দুবেকে নামিয়েছিল। কিন্তু তবু আজকে হলো না কিন্তু শিবম দুবের দ্বারা। আজকে একটা টেম্পোরারি ফেলিয়ার হিসেবে হয়তো দেখা যেতে পারে। এবার এই জিনিসটা কন্টিনিউ যদি হতে থাকে তখন চেন্নাইয়ের একটা বিশাল কনসার্ন হতে পারে। কারণ শিবম দুবে ইজ আ ভেরি বিগ পার্ট অফ দ্যাট মিডল অর্ডার, চেন্নাই মিডল অর্ডার। আমি দুটো ম্যাচ পর পর দেখলাম যে চেন্নাই চেজে খুব বাজেভাবে ফেল করলো। রান রেট লাস্টের দিকে খুব বেশি বাড়তে থাকলো। মিডল মিডল অর্ডারটা ওদেরকে একটু সর্ট আউট করতে হবে। অমিত, আগের দিনও আমরা ডিসকাস করেছিলাম, তুই যেখানে বলেছিলি যে অশ্বিন জাদেজার পরে তো ধোনির আসার কথা আর নয়। আজকে ফাইনালি ধোনি কিন্তু তার 7 নম্বরে এসেছে।
তো একদম। আজকে ধোনি আবার উপরে নামলো, কি মনে হচ্ছিল যে ম্যাচটা এবার বেরিয়ে যাবে? হ্যাঁ, মানে একটা সময় যখন ধোনি নামলো তখন সিচুয়েশনটা একটু টাফ ছিল, কিন্তু আমরা অনেক সময় দেখেছি ধোনি এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে ম্যাচ বের করেছে। আর স্পেশালি যেহেতু ওর সাথে জাদেজা ছিল, ওর আর জাদেজার যে হুম। বন্ডিংটা, পার্টনারশিপটা, সেটা সব সময় আমরা দেখেছি ওভার দ্য ইয়ার্স সব সময় ক্লিক করেছে। যেভাবে লাস্ট ওভারে 2 ওভারে 40 রানে 39 রান বাকি ছিল, লাস্ট ওভারে যখন সেটা 20 রান এসে দাঁড়ালো, মানে তখনও মনে হচ্ছিল যে ইট কুড বি পসিবল। আজকে ম্যাচটা চেন্নাই আগের দিনের তুলনায় অনেক বেটার খেলেছে। আগের দিন যেরকম ইন্টেন্টের খুব অভাব মনে হচ্ছিল, সেটা আজকে মনে হয়নি। আজকে ওরা একটু পিচটা টাফ মনে হচ্ছিল ওদের কাছে, কিন্তু যেটা আমরা আগের দিন ডিসকাস করলাম, 160-এর উপরে চলে গেলেই ওদের একটা ডিফিকাল্টিস আসবে। কারণ একটা তার বিশাল বড় কারণ হচ্ছে রচিন রবীন্দ্র অ্যাজ আ ওপেনার খুব স্লো। আর সেখানে ওকে সাপোর্ট দেওয়ার মতো যে ওপেনিং করছে, সে কিন্তু একদম ফর্মে নেই। তো ওয়ান ডাউন যে আসছে বা যেই আসছে, ধর ঋতুরাজ গায়কোয়াড়, সেও নিজের ইনিংসটা বিল্ড করছে। তো সেইখানে কি হচ্ছে, একটা ল্যাক করে যাচ্ছে, যেটা ওদের ওভারল্যাপিং এর জায়গা ছিল, যে শিবম দুবে আসবে, কয়েকটা ছয় মেরে দেবে, ম্যাচটা আবার ওদের দিকে চলে যাবে। সেটা এক্সেলারেট হচ্ছে না। করবে, কিন্তু সেটা হচ্ছে না। এক্সিলেট করবে, সেটাও হচ্ছে না। তার ফলে লাস্ট পর্যন্ত ধোনিকে এসে এক্সিলেশনটা ধরতে হবে বা জাদেজাকে ধরতে হবে। সেই এক্সপেকটেশন নিয়ে পুরোনো মাহিকে মনে করে আমরা আজকে ভেবেছিলাম হয়তো ম্যাচটা আবার একটা নেল বাইটিং ফিনিশ হবে। যাই হোক, লাস্ট ওভারে একটু ক্লোজ হয়েছিল। ধোনি আউট হয়ে যাওয়াতে হয়তো একটুখানি ক্লোজ হয়ে গেল। ওটা যদি 6 বা 4 হতো, হয়তো আরো একটুখানি ক্লোজ যেত আমার মনে হয়। আমি কালকের ম্যাচ নিয়ে আসবো। কালকে বিগ ম্যাচ, ওয়াংখেড়েতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এখনো অবধি এই টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি, দুটো না। ম্যাচ হেরেছে। গত ম্যাচ থেকে তাদের যে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আবার ফিরেছে। কালকে কলকাতা ওয়াংখেড়েতে বোম্বের মুখোমুখি হচ্ছে। তো সেই সেই ম্যাচ নিয়ে কি প্রেডিকশন, কি মনে হচ্ছে? ওয়াংখেড়েতে কিন্তু কলকাতার রেকর্ড খুব একটা ভালো না। তাহলে কালকের ম্যাচের প্রেডিকশন সৈকত। কালকে বলা খুব মুশকিল। আহ কলকাতা 18 ইয়ার্স এর মধ্যে জাস্ট দুবার জিতেছে ওয়ানখেড়েতে। সবচেয়ে রিসেন্ট বার হচ্ছে লাস্ট বার, যেখানে মিচেল স্টার্কের ভালো পারফরমেন্স ছিল। বাট আই থিঙ্ক কেকেআর, সুনীল নারায়ণ তো ফিরছে। খবরে শুনলাম যে ক্লিয়ার্ড হয়ে গেছে, শরীর এখন ঠিক আছে। তো সুনীল নারায়ণের ইনক্লুশনটা আবার খুব বুস্ট হিসেবে অ্যাক্ট করবে। আই থিঙ্ক আমি কেকেআর এর দিকে বেশি বায়াসড আছি আপাতত, বিকজ মুম্বাইয়ের এখনো প্রচুর বিটস এন্ড পিসেস এখনো সেট করতে হবে। ওদের মিডল অর্ডার এখনো ক্লিক করছে না ঠিকভাবে। রবিন মিন্স কে দেখে মনে হচ্ছে না যে খুব একটা আইপিএল কোয়ালিটি প্লেয়ার। তাছাড়া বোলিং এটাকেও প্রচুর নতুন নতুন মুখ রয়েছে যারা এখনো পর্যন্ত সেভাবে এফেক্টিভ হতে পারেনি। আর কেকেআর উইল বি লুকিং টু বাউন্স ব্যাক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বলে কথা। আই দেখা থিঙ্ক যাক। কেকেআর। আর হ্যাঁ, আর এমনিও বম্বের এগেনস্টে রিসেন্ট ডেজে আমরা দেখেছি ভেঙ্কটেশ আইয়ার সবসময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। তো কালকে দেখা যাক কাল কি হয়। তো তোর প্রেডিকশন সৈকত, কাল কে কে আর, তাই তো? কেকেআর। আর অমিত, তোর কি মনে হচ্ছে কাল? আমার কালকের ম্যাচ নিয়ে যেটা মনে হচ্ছে, কালকে কেকেআর এর রিসেন্ট টাইমস এর যে আহ, এটা মানে পারফরমেন্স আছে ওয়াংখেড়েতে, খুব একটা ভালো নয়। কিন্তু এক্সপেকটেশন রাখছি কালকে কেকেআর জিতবে। কারণ কেকেআর একটা বাউন্স ব্যাক করবে। আর বোম্বের এই বছরের টিমটা খুব ল্যাক করছে বুমরা না থাকায়। তো ওদের বোলিং ইউনিটটা খুবই আনসেটেল। আর সিনিয়র অনেক প্লেয়ার্স আছে, তারা ভালোভাবে ফর্মে নেই। হার্দিকও এখন সেটেল করছে। আহ, রোহিত শর্মার ফর্মটা নিয়েও একটা কোয়েশ্চেন আছে। তো সেই নিয়ে সেই সেই যে ডামাডোলটা আছে, আমার মনে হচ্ছে আমরা কালকে কেকেআর কালকে জিতবে। হুম, টাফ, টাফ কল, ভেরি মাচ টাফ টাফ ম্যাচ। কল। তো আমরা সবসময় যেটা জানি, বোম্বের মাটি দুর্জয় ঘাটি, ঠিক আছে? তো একদম। বম্বেতে গিয়ে বম্বেকে হারানো সবসময় কলকাতার জন্য টাফ থেকেছে। আর আমরা সবসময় একটা জিনিস যেটা সবসময় আলোচনা করি, যে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে যে কোয়ালিটি আছে, সেখানে মোটামুটি তিনটে ক্যাপ্টেন লাইন আপে, যেখানে হার্দিক একদম। পান্ডিয়া, সূর্যা কুমার যাদব, রোহিত শর্মা, তার সঙ্গে তিলক বর্মার মতো ট্যালেন্ট যেখানে খেলবে, হ্যাঁ অবশ্যই বুমরা এমন একটা প্লেয়ার যার না থাকাটা সবসময় টিম মিস করে। সেটা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ইন্ডিয়াকে মিস করতে দেখেছি,
সেটা তার ফ্র্যাঞ্চাইজি ও তাকে মিস করবে, এটাই স্বাভাবিক। তবে জানি না, দুটো ম্যাচ বোম্বে হেরেছে, তো ট্র্যাডিশন বলছি বোম্বে যখন হারে প্রথমে 5-6টা ম্যাচ তো হারে, ঠিক আছে, তারপর গিয়ে বাউন্স ব্যাক করে। তো কালকে, হ্যাঁ কালকে তো কালকে মনে হচ্ছে যে করবো লড়বো জিতবো, কালকে একটা হবে। তো এটাই এটাই আমিও কালকে কলকাতা, তো আমরা আজকে তিনজনই কলকাতাকে কাল সমর্থন করছি। তো আমরা কালকে 7:30টায় ম্যাচ দেখবো, ওয়াংখেড়ে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, যদি আমাদের ডিসকাশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আমাদের, যাতে আমরা আরো গ্রো করতে পারি, আরো বেটার কন্টেন্ট আনতে পারি আপনাদের জন্য। আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, গুড নাইট। That's a good shot. Beautifully played down the ground. That's a